তাহলে আসে স্রোতরেখা বা ধারারেখা বা শান্ত প্রবাহ। আমি আবার বলতেছি, প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের সকল কণা যদি একই বেগ নিয়ে, তাহলে প্রত্যেকটা কণার বেগ কি হবে? সেম হবে। একই বেগ নিয়ে এর অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে, তাহলে এই কণাটা যদি তার সামনের কণার পথ অনুসরণ করে, অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে, তাহলে সেই প্রবাহকে ধারারেখা প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ বা শান্ত প্রবাহ বলে। তাহলে বিক্ষিপ্ত প্রবাহের ক্ষেত্রে খেয়াল করো, এখানে দেখা গেছে ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহটা ছিল কি, একটা কণা তার অগ্রবর্তী কণাকে অনুসরণ করবে। আর এটা সম্ভব হয় তখন যখন তোমার ধারারেখা প্রবাহের প্রবাহিত বেগটা যদি ক্রান্তি বেগের চেয়ে কম হয়, তখন সেটাকে বলা হয় কি, ধারারেখা প্রবাহ। আর ক্রান্তি বেগের চাইতে বেশি হলে ওই প্রবাহটা আর ধারারেখা থাকে না, তখন কণাগুলোর গতিপথ প্রতিনিয়ত এলোমেলো ভাবে পরিবর্তিত হতে থাকে। এলোমেলো ভাবে কণাগুলো তখন ওই বেগকে বলা হয় তোমার কি, বিক্ষিপ্ত প্রবাহ। তাহলে দেখো ক্রান্তিবেগটা এখন কি, ক্রান্তিবেগটা অধ্যাপক রেনল্ডস পরীক্ষা করে দেখালেন যে কোন তরল পদার্থের ক্রান্তিবেগটা নির্ভর করে, এই যে ক্রান্তিবেগটা তোমার নির্ভর করে তরলের সান্দ্রতা গুণাঙ্কের উপর, তরলের ঘনত্বের উপর, এবং তরলটা যে নলের মধ্য দিয়ে যাচ্ছে সে নলের ব্যাসার্ধের উপর। তাহলে একটু ভালো করে খেয়াল করো, সান্দ্রতা গুণাঙ্ক যত বেশি হবে ক্রান্তিবেগের মানও তত বেশি হবে, ঘনত্ব যত বেশি হবে ক্রান্তিবেগের মান তত কম হবে, ব্যাসার্ধ যত বেশি হবে ক্রান্তিবেগের মানও তত কম হবে। এবার দেখো বিসি ইকুয়াল লেখা যাচ্ছে, তাহলে সমানুপাতিক উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক বসবে, সেটাকে আমরা লিখতে পারি আর ই। ওই ধ্রুবকটা হচ্ছে রেনল্ডস নাম্বার, ইটা ডিভাইডেড বাই রো আর। তাহলে এখানে লেখো আর ইটা হচ্ছে রেনল্ডস নাম্বার বা রেনল্ডস সংখ্যা, রেনল্ডসের সংখ্যা সংখ্যা। তাহলে হিসাব করে দেখা গেছে এই যে এই রেনল্ডস সংখ্যাটা যখন 2000-এর কম হবে, 2000 এর কম হবে, তখন সেটা হচ্ছে একটা ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। আর যখন রেনল্ডস নাম্বারটা তোমার 2000 থেকে 3000-এর মধ্যে থাকবে, রেনল্ডস নাম্বারটা যখন 2000 থেকে 3000-এর মধ্যে থাকবে, তখন সেটা ধারারেখা প্রবাহ থেকে বিক্ষিপ্ত প্রবাহে উপনীত হওয়ার উপক্রম হবে, বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হচ্ছে এরকম অবস্থা। আর যখন রেনল্ডস সংখ্যাটা 3000-এর উপর হবে, রেনল্ডস সংখ্যাটা যখন তোমার 3000-এর উপর হবে, তখন সেটা পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হবে। যখন 3000-এর উপর হবে তখন সেটা বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হবে। তাহলে দেখো একটা নির্দিষ্ট মান পর্যন্ত তোমার প্রবাহটা থাকে একটা শান্ত প্রবাহ, ক্রান্তিবেগ পর্যন্ত। এই ক্রান্তিবেগের উপরে গেলে ধারারেখা প্রবাহটা বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হয়, তখন কণাগুলা এলোমেলো ভাবে ছুটাছুটি করতে থাকে, প্রবাহিত হয়। তাহলে এই জিনিসটা একটু সামনে লিখে রাখো। তার লাস্টেরটা কি বলছেন? হ্যাঁ, আমি আবার লিখে দিচ্ছি, রেনল্ডস সংখ্যাটা যখন 2000-এর কম হবে, তখন সেটা ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। থাকবে।
আর যখন এইটার মধ্যে থাকবে 2000 থেকে 3000-এর মধ্যে, তখন বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হচ্ছে, এরকম অবস্থা। বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হচ্ছে। পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহে হয় নাই, রূপান্তরিত হচ্ছে এরকম। আর 3000-এর উপরে যখন চলে যাবে তখন সেটা পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হবে। পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হবে। পরিণত হবে। সবাই একটু খেয়াল করো, সান্দ্রতা হচ্ছে যে ধর্মের দরুন কোন প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয়, তাকে ওই প্রবাহীর সান্দ্রতা বলে। তাহলে একটু খেয়াল করো, এখানে দুইটা কঠিন তল আর তার মাঝখানে তরলের স্তরগুলা। তাহলে উপরের তলটাকে চালিয়ে নেওয়া যায়, উপরের তলটাকে বল প্রয়োগ করে সামনের দিকে চালিয়ে নেওয়া যায়। তাহলে দেখো, উপরের এই যে কঠিন তলকে যখন তুমি একটা নির্দিষ্ট বেগে চালাবা, তখন তার আশেপাশে তার সাথে এই যে স্পর্শ করে যে তরলের যে কণাগুলো আছে, সেটাও কি ওই কঠিন তলের সমান বেগ নিয়ে সামনের দিকে যেতে চাইবে, সমান বেগে সামনের দিকে চলবে। আর তার নিচের স্তরটা কি ওই সমান বেগে চলবে? তার থেকে কম বেগে চলবে না? এর নিচেরটা কি আরো কম বেগে, এর নিচেরটা আরো কম বেগে, এর নিচেরটা আরো কম বেগে। তাহলে দেখো, এই যে কঠিনের সাথে স্পর্শকীয় যে তরলের যে কণাগুলা, এগুলার বেগটা থাকবে কি সবচেয়ে বেশি, তার নিচেরটা আরো কম, তার নিচেরটা আরো কম, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো, আমরা তরলের দুটো স্তর নিলাম। তাহলে একেবারেই ধরো, এই যে উপরের স্তরটা আর এই যে নিচের স্তরটা, এই দুটো স্তরের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা ধরলাম ডি ওয়াই। তাহলে দেখো, এই যে নিচের স্তরের মধ্যে যে বেগ, এই নিচের স্তরের তরলের কণাগুলোর যে বেগ, সে বেগটাকে ধরলাম বি। আর দেখো, এই যে কঠিন তল সংশ্লিষ্ট যে স্তরটা আছে তরলে, অবশ্যই নিচের স্তর থেকে এই তরলের স্তরটার বেগটা কি হবে, বেশি হবে। তাহলে সেটাকে আমরা ধরলাম বি প্লাস ডিবি, বি প্লাস ডিবি এর উদ্ভব হবে। তাহলে সান্দ্রতার জন্য এই দুটা স্তরের মধ্যে যে স্পর্শকীয় বলের উদ্ভব হবে, সেই স্পর্শকীয় বলটা হচ্ছে এই যে দুটা স্তরের যে কমন ক্ষেত্রফল, এই যে কমন ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলের সমানুপাতিক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে এই দুটা স্তরের মধ্যে যে ডিস্টেন্স, দূরত্ব, তাহলে দূরত্বের সাপেক্ষে বেগের অন্তরকটা কি হবে? তাহলে এখানে দুটা স্তরের মধ্যে যে সরণ, সেটা হচ্ছে ডিওয়াই, আর দুটা স্তরের মধ্যে বেগের যে পার্থক্য, সেটা হবে কত, ডিবি না? তাহলে বেগের অন্তরক হচ্ছে ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই। তাহলে দূরত্বের সাপেক্ষে এটা হচ্ছে বেগের অন্তরক, এটাকে বলা হয় বেগের নতি। তাহলে এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে বেগের নতি, দূরত্বের সাপেক্ষে বেগের অন্তরক, এই যে বেগের যে পার্থক্য, বলা হয় বেগের নতি, দূরত্বের সাপেক্ষে। তাহলে যেই বাধাদানকারী বল বা স্পর্শকীয় বলের উদ্ভব হবে, সেই বলটা হচ্ছে ওই দুটা স্তরের যে কমন ক্ষেত্রফল, সে ক্ষেত্রফলের সমানুপাতিক এবং বেগের নতির সমানুপাতিক, ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই, বেগের নতির সমানুপাতিক। এখন দেখো, এফ ইকুয়াল সমানুপাতিকটা যদি উঠে যায়, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক বসে। সে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা প্রকাশ করলাম ইটা দ্বারা, এটা এ ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই। এই যে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ।
সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি সবাই একটু খেয়াল করো। তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি এফ ডিভাইডেড বাই এ ডিবি বাই ডিওয়াই। এটা হচ্ছে তার সান্দ্রতা গুণাঙ্কের সূত্র। তাহলে সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞাটা সবাই একটু লেখো। আমরা এই ইকুয়েশন থেকে সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞাটা দিব। এই ইকুয়েশনটা থেকে তাহলে সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে? স্যার ডিভি হবে না এখানে? ও সরি, এটা হচ্ছে ডিবি হবে। ঠিক আছে, গুড। এটা হচ্ছে ডিবি বাই ডিওয়াই। ডিভি বাই ডিওয়াই। তাহলে এখন আসো সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে? তাহলে নির্দিষ্ট তাপমাত্রাটা এখানে স্থির রাখতে হবে, কারণ তাপমাত্রার উপরও কি তরলের সান্দ্রতা নির্ভর করে। তাপমাত্রার উপরে সান্দ্রতা, এই জন্য এখানে তাপমাত্রাটা হচ্ছে কি নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে, এই যে প্রবাহীর এই যে উপরের স্তর আর নিচের স্তর আমরা ধরলাম, এই প্রবাহীর দুটি স্তরের মধ্যে, এই যে এখান থেকে আসে প্রবাহীর দুটি স্তরের মধ্যে, তাহলে এই ডিভি বাই ডিওয়াইটা হচ্ছে কি বেগের নতি না? তাহলে বেগের নতি একক বজায় রাখতে, বেগের নতি একক বজায় রাখতে প্রবাহী স্তরের প্রতি একক ক্ষেত্রফলে, প্রবাহী স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের উদ্ভব হয় বা যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বলে। তাহলে দেখো সান্দ্রতা গুণাঙ্কের একক, তাহলে বলের একক কি? নিউটন। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। এবার আসো উপরেরটা হচ্ছে কি বেগ, বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই নিচে হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। তাহলে আমাদের আলটিমেট এখানে দাঁড়ালো কি নিউটন, এখানে মিটারে মিটারে কাটা, তাহলে উপরে নিউটন পার মিটার স্কয়ার, এই যে এস ইনভার্স কে উপরে উঠে দিলে কি হবে এস, এই যে এ একটা সান্দ্রতা গুণাঙ্কের তোমার একক। আবার দেখো নিউটন পার মিটার স্কয়ারকে আমরা কি লিখতে পারি? প্যাসকেল লিখতে পারি না? নিউটন পার মিটার স্কয়ারকে লেখা যায় প্যাসকেল, তাহলে এটা হচ্ছে প্যাসকেল সেকেন্ড। তাহলে নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড বা প্যাসকেল সেকেন্ড, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। সান্দ্রতা গুণাঙ্কের একক। এবার সান্দ্রতা গুণাঙ্কের মাত্রাটা কি হবে? এগুলো আমি বের করে দেখাচ্ছি কারণ এটা প্রায় সময় এমসিকিউ আসে। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রাটা লেখো। তাহলে বলের মাত্রা তো আমরা জানি এম এল টি ইনভার্স 2, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স, সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে দাঁড়াচ্ছে আমাদের মাত্রাটা কত? এম, এখানে এলে এলে কাটা, এখানে এল ইনভার্স 1, দেখো নিচে হচ্ছে এল স্কয়ার, উপরে একটা এল আছে, এল ইনভার্স 1, আর এখানে হচ্ছে টি ইনভার্স 1। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা। তাহলে এইগুলো একটু খেয়াল রাখবে, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, সান্দ্রতা গুণাঙ্কের একক, সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে। তাহলে এখন আসো সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। তাহলে প্রথম হচ্ছে তরলের সান্দ্রতা। তাহলে বিভিন্ন পরীক্ষা থেকে তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব লক্ষ্য করা গেল।
তো তরলের সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রার সম্পর্কে আসলে সঠিক কোনো সূত্র পাওয়া যায়নি। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়েছেন। তাপমাত্রার সাথে সান্দ্রতা সহগের একটা সমীকরণ হলো এই যে এই সমীকরণটা, লগ ইটা ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই টি। তাহলে এখানে খেয়াল করে এ এবং বিটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, ইটাটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে দেখো সান্দ্রতা গুণাঙ্ক এখানে কিসের উপর, তাপমাত্রা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তার মানে দেখো তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমবে, তাপমাত্রা কমলে সান্দ্রতা বাড়বে। তাহলে দেখা গেছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রাণীর যে সান্দ্রতা গুণাঙ্ক পাওয়া যায়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য পানির ক্ষেত্রে সান্দ্রতা সহগ যেটা পাওয়া যায়, 80 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সান্দ্রতা সহগটা হয় তোমার কি 1/3। 1/3। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য সান্দ্রতা সহগ যা হয় 80 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে হয় কি তার 1/3, মানে কমে যায়, 1/3 কমে যায়। তাহলে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে, তাপমাত্রা কমলে সান্দ্রতা বাড়ে। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে। আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা। তাহলে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাবটা দেখো। গ্যাসের সান্দ্রতা হচ্ছে ইটা ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে দেখো এখানে তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়লে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কটা বাড়ে, তাপমাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে। তো এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে যে তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক কমে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে কেন, ব্যাখ্যা করো। দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। তরলের ক্ষেত্রে অণুগুলা কি থাকে, গ্যাসের ক্ষেত্রে তরলের আন্তঃনৈবিক শক্তিটা বেশি না, আন্তঃনৈবিক দূরত্বটা কম না তরলের ক্ষেত্রে, তরলের অণুগুলোর ক্ষেত্রে। তো যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে তখন এদের গতিশক্তিটা বেড়ে যায়, তাপ থেকে শক্তি গ্রহণ করে গতিশক্তি বেড়ে যায়, তখন এরা গড়মুক্ত পথ বৃদ্ধি পায়, ঘর্ষণ কমে যায়। কিসের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে। গড়মুক্ত পথ বৃদ্ধির ফলে তরলের বিভিন্ন স্তরের আপেক্ষিক বাধাটাও কি হয়ে যায়, কমে যায়, ফলে সান্দ্রতাটা হ্রাস পায়। আর গ্যাসের ক্ষেত্রে অণুগুলো তো এমনিতে কি থাকে, এলোমেলো গতিতে থাকে। যখন তাপমাত্রাটা বৃদ্ধি পায় তখন গতিগুলো আরো ইতস্তত ভাবে এলোমেলো ভাবে ছুটাছুটি করতে থাকে, তখন এদের মধ্যে কি হয়, ঘর্ষণ গতিটা আরো বেড়ে যায় এবং